কর্মসূত্রে আমরা অনেকেই নিজের গ্রাম ছেড়ে শহরের অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যাই। অথচ বহু বছর পরে ভিটে মাটির টানে ফিরে এলে সেই চেনা মানুষগুলোই কখনো কখনো অচেনা হয়ে যায়। তাহলে কি এই দীর্ঘ সময়ের ব্যবধানে আমাদের পারস্পরিক সম্পর্কের অনুভূতিগুলো একই রকম থাকে, নাকি সময়ের অদৃশ্য জং নিঃশব্দে সেগুলোকে ক্ষয় করতে থাকে? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ শুনবেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি অসাধারণ গল্প, আগন্তুক। স্টেশনে নামিয়া মুকুল চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। সে বড় বিস্মিত হইয়াছে। 5 বছরেও স্টেশনটির কোনো পরিবর্তন হয় নাই। এমনকি পার্সেল আপিসের দেওয়ালে যেখানে যে অবস্থায় কবিরাজ মশাইয়ের জ্বরের পাঁচনের বিজ্ঞাপনটি লটকানো ছিল, সেটি সেইখানে সেই অবস্থাতেই ঝুলিতেছে। কিন্তু তবু চারিদিকে কেমন যেন অপরিচয়ের ছাপ। কিছুই সে ভোলে নাই। কাঁকর বিছানো প্ল্যাটফর্ম, কালো আর সাদা রঙের 5টা সিগন্যাল লিভার, ইটের ওপর লাল রং করা রেলের আপিস, ওয়েটিং রুমের ধুলামাখা খড়খড়ি, টিকিট ঘরের ঘুলঘুলিতে মরিচা ধরা লোহার শিক, আর বাহিরে যাওয়ার পথে বাঁকানো লোহার পাতের নিষ্কর্মা গেট। সবই সে বেশ চিনিতে পারিতেছে, কিন্তু আজিকার চেনা কেমন যেন অভিনব। এই জড় পদার্থগুলোর সঙ্গে তার পরিচয়ের যোগসূত্রটি যেন ছিঁড়িয়া গিয়াছিল। স্টেশনে নামিয়া দাঁড়ানো মাত্রই গিঁট পড়িয়া তার 2টি ছিন্ন প্রান্ত জুড়িয়া গেল। কিন্তু গিঁটের অস্তিত্বটাই হইয়া রহিল স্বপ্রধান। গিঁটের মধ্যে যে কৌশল আর শক্তিটুকু সংহত হইয়া আছে, তারই কল্যাণে পরিচয় বজায় আছে। মুকুলের যেন সব ভুলিয়া যাওয়া উচিত ছিল। স্টেশনের যেন এমনভাবে বদলাইয়া যাওয়া উচিত ছিল যে দেখিলে সে না চিনিতে পারে। মুকুল যে মনে রাখিয়াছে আর স্টেশনও যে বদলায় নাই, দুপক্ষেরই সে বিশেষ অনুগ্রহ। 5 বছর পরে বাড়ি আসার আনন্দ উৎসাহ মুকুলের ঝিমাইয়া পড়িল। জড়জগতের একই বিরূপ অভ্যর্থনা। ছোট ভাই অতুল দাদাকে লইতে আসিয়াছিল। বিচলিত, বিব্রত আর সলজ্জভাবে সে মুকুলকে অভ্যর্থনা করিল। গাড়িটা 8 ঘন্টা লেট হইয়াছে। অতুল এখন বড় হইয়াছে। গোপের কালো রেখায় তার মুখখানা দেখিতে হইয়াছে বিশ্রী। এখন আর তার পিঠ চাপড়ানো যায় না। আবার তাকে একজন আস্ত পুরা মানুষ বলিয়াও স্বীকার করা চলে না। কতখানি স্নেহ আর কতখানি সম্মান তার প্রাপ্য, স্থির করা আজ সমস্যার ব্যাপার। দাঁড়ান, একটা গাড়ি ঠিক করে ফেলি। কিছুক্ষণের জন্যেই সম্মুখ হইতে সে পলাইতে চায়। দাদা আসিবে বলিয়া তাহার আনন্দ কম হয় নাই, কিন্তু সে আনন্দ প্রকাশ করিতে তাহার লজ্জা করে। অথচ প্রকাশ না করাটাও কেমন যেন খারাপ দেখায়। অতুল নিজে মনে মনেই অনেক দিন বিদেশে কাটাইয়া বাড়ি আসিবার কল্পনা করিয়া দেখিয়াছে। যেমন সকলে আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিবে, চারিদিকে হৈ হৈ সমারোহ লাগিয়া যাইবে। এমনই একটা অভ্যর্থনার আশাই মনে সবচেয়ে প্রবল। মুকুলও নিশ্চয়ই ওই রকম কিছু আশা করিতেছিল। আশা পূর্ণ না হইলে ওর তো ব্যথা লাগিবার সম্ভাবনা। অথচ একটু সংক্ষিপ্ত সলজ্জ হাসি ছাড়া দাদাকে সে আর কিছুই দিতে পারিল না। দাদা নিশ্চয়ই এই ভাবিয়া মনে মনে দুঃখ করিতেছে। এমন পর হইয়া গেছে তার ছোট ভাই,
যে তাকে দেখিয়া ওর এতটুকু আহ্লাদ হয় নাই। মুকুল বলিল, চল, আমিও যাচ্ছি। অতুল মুখের দিকে তাকায় না, ডান পাশে একটু আগে আগে চলিতে থাকে। মুকুল জিজ্ঞাসা করিল, বাড়িতে কে কে আছে রে অতুল? সবাই আছে। পরশু ছোট মাসি আর চারু দিদি এসেছে। গোপাল এখনো কাজ করে? না, গোপাল মরে গেছে। মরে গেছে? বলিস কি? কবে মরল? 8 বছর মরেছে। বিয়ে করবে বলে দেশে গিয়েছিল, সেখানে কলেরা হয়ে না কি হয়ে মারা গেল। মুকুল আরো দমিয়া গেল। গোপালের জায়গায় আরো একজন চাকর কাজ করিতেছে, এটা ভাবিতেও কেমন যেন অশান্তি বোধ হয়। অমন চাকর আর পাওয়া যাইবে না। বিবাহ করিতে দেশে গিয়াছিল। এই 5 বছরে গোপালের আগের বউও তাহা হইলে মরিয়াছে। লাজুক গেঁয়ো বউয়ের অমন একটি টাইপও আর সহজে চোখে পড়িবে না। গাড়িতে মাল তোলা হইলে তাহারা উঠিয়া বসিল। পটলির বিয়েতে কি গোলমাল হয়েছিল রে? অতুলের সংকোচ অনেক কমিয়াছে। বলিল, ছোড়দির বিয়ের কাণ্ড সে ভয়ানক দাদা, আর একটু হলে মারামারি হয়ে যেত। কেন রে? কুমুদবাবুর একজন বন্ধু, বরযাত্রীদের মধ্যে ওই লোকটাই তো ছিল সবচেয়ে পাজি। রেনুদিকে ধাক্কা দিয়ে সরিয়ে এসে ছোটদিকে দেখতে গিয়েছিল, আর রেনুদির বাবা তাকে এই মারে তো সেই মারে। রাগের চোটে কাছাই খুলে গেল। অল্প অল্প শব্দ করিয়া অতুল একটু হাসিল। মুকুল গম্ভীর মুখে বলিল, দেখতে দিলেই হতো পটলিকে। তখনও সাজানো হয়নি যে। গাড়ি ঘর ঘর করিয়া চলিয়াছে। ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়ে বাঁয়ে একটা রাস্তা বাঁকিয়া গোল কুয়ার চকে গিয়াছে। ওই রাস্তার ধারে হাসপাতাল। ডাক বাংলোটি মুকুল লক্ষ্য করে নাই, ছাড়াইয়া চলিয়া আসিয়াছে। জানালা দিয়া মুখ বাড়াইয়া সেটির অবস্থান দেখিয়া নিয়া সে আবার ঠেস দিয়া বসিল। কুমুদ লোক কেমন রে? স্বভাব চরিত্র ভালো, কিন্তু বড় রাগ। মুকুলের বিরক্তি বোধ হইতে লাগিল। আপনা হইতেই ছেলেটা কোনো খবরই দিবে না। প্রশ্নের জবাবে যেটুকু বলিবে তাহাও সংক্ষিপ্ত আর দুর্বোধ্য। 5 বছরের সংসারে এমন কিছুই কি ঘটে নাই যাহা লইয়া অতুল আজ আগের মতো বকবক করিতে পারে? অতুল যেন বোবা হইয়া গিয়াছে। সুতরাং বাকি পথটা মুকুল নীরব হইয়া রহিল। বাড়ির কাছাকাছি আসিয়া সে একটু অস্বস্তি বোধ করিতেছে। বিদেশে প্রলোভনের অভাব ছিল না। অনাত্মীয় মানুষের মধ্যে বাস করিতে করিতে তাহার মনের জোরও কেমন যেন কমিয়া গিয়াছিল। সে অনেক অন্যায় করিয়া ফেলিয়াছে। সেজন্য তেমন জোরালো অনুতাপ তাহার কখনো হয় নাই। কিন্তু আজ মা, বোন আর স্ত্রীর সঙ্গে মুখোমুখি দাঁড়াইবার আগে একে একে সমস্ত কথা মনে পড়িয়া নিজেকে তাহার অসুচি মনে হইতে লাগিল। গাড়ি পাড়ায় ঢুকিয়াছে। দ্বীপ্রহর না হইলে অনেক চেনা মুখ চোখে পড়িত। শৈলেন্দ্রের বৈঠকখানায় মুকুল অনেক তাসপাশা পিটিয়াছে। এখন দরজা বন্ধ। মুকুলের বিদেশ যাত্রার কয়েকদিন আগে সরকারদের মেজবউ কাপড়ে আগুন দিয়া পুড়িয়া মরিয়াছিল। এখন দরজায় প্রকাণ্ড একটা তালা ঝুলিতেছে। এদিকে আবার বসন্তদের বাড়ি। বসন্ত বাড়ির রোয়াকে দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল।
কারণ এমনই সময়ে সেনেদের মেজবউ ছাতে কাপড় শুকাইতে দিতে আসিয়া পথের দিকে আলিশায় ভর দিয়া একটু দাঁড়াইয়া থাকে। বসন্ত দেখিয়া হাঁকিল, মুকুল যে, এই গাড়োয়ান, রোকো রোকো। বসন্ত গাড়ির কাছে নামিয়া আসিল। সে বসন্ত আর নাই, তার রং গ্রীষ্মকালের তৃণের মতো হইয়া গিয়াছে। মুকুলের গাড়ির গাড়োয়ানের মতো তাহার ঘাড় ছাটা, চোখে নেশার রং। সিলন থেকে আসছ? বন্ধুকে তুই সম্বোধন করিবার সাহসও বসন্ত হারাইয়াছে। মুকুল সায় দিয়া বলিল, হ্যাঁ, কেমন আছো বসন্ত? চলে যাচ্ছে একরকম বলিয়া বসন্ত একটু নিস্তেজ হাসি হাসিল। মনটা কিরকম করিতে লাগিল মুকুলের। হাসি, গল্প, আড্ডা দিয়া অর্ধেক জীবন যার সঙ্গে মন খুলিয়া হৈ হৈ করিয়াছে, আজ তার সঙ্গে শুধু ভদ্রতার সম্পর্ক। এদিকে মুকুলের পথের দিকে কেহই তাকাইয়াছিল না। বেলা 12টা বাজিয়া গিয়াছে। ছেলেমেয়েরা ক্ষুধায় কাতর, তাহাদের ভাত না দিয়া উপায় ছিল না। 7-8টি ছেলে মেয়েকে খাওয়ানো শশীমুখীর একার কাজ নয়, ননদ বাসন্তী তাহাকে সাহায্য করিতেছে। ছেলের আসিতে দেরি দেখিয়া মা তাড়াতাড়ি স্নান করিয়া ফেলিয়া তাড়াতাড়ি সন্ধেটা সারিয়া নিতে বসিয়াছেন। সময় মতো স্নান না করিলে তাহার মাথার তালু জ্বলে। আবার ছোট মাসির পায়ের বাতে তেল মালিশও এখনো শেষ হয় নাই। সুতরাং পথের দিকে চোখ পাতিয়া বসিয়া থাকিবার অবসর কাহারও ছিল না। চারুর আবার জ্বর, সে বিছানায় পড়িয়া আছে। মুকুল উঠানে আসিয়া দাঁড়াইতেই একটা হইচই পড়িয়া গেল। মাসি বারান্দায় পা ছড়াইয়া পায়ে তেল মালিশ করিতেছিলেন। তিনি বলিলেন, মুকুল এলি? বাসন্তী ভাতের থালা নামাইয়া রাখিয়া বলিল, ওমা, দাদা এসে পড়েছে। ছেলেদের মধ্যে বাসন্তীর বড় ছেলে সকলের বড়। মামাকে তার স্মরণে ছিল। আকস্মিক উত্তেজনায় খেপিয়া গিয়া গলা ফাটাইয়া সে হাঁকিল, দিদিমা, শিগগির এসো, মামা এসেছে। শশীমুখী রান্নাঘরে গিয়া লুকাইল। কিন্তু সমারোহের রীতি ওইখানেই। ছেলেমেয়েরা খাওয়া ফেলিয়া মুকুলকে ঘিরিয়া দাঁড়াইল না। এখনো তাহাদের পেট ভরে নাই। মাসি সমানে পায়ে তেল মালিশ করিতে লাগিলেন। মা ছুটিয়া নিচে নামিয়া আসিলেন না। চারু জ্বরের ঘোরে যেমন ছটফট করিতেছিল তেমনি ছটফট করিতে লাগিল। স্টেশনে যাওয়ার পরিশ্রমে কাতর অতুল দেওয়ালে ঠেস দিয়া বসিয়া রহিল। বাসন্তী এঁটো হাত সাবধানে ধুইয়া ঘর হইতে একটা চেয়ার আনিয়া রাখিল। মুকুলকে প্রণাম করিয়া বলিল, বসো দাদা। মুকুল বসিলে, হ্যাঁ দাদা, মেম টেম বিয়ে করে আসনি তো? সিলনে আবার মেম কিরে? বাসন্তী অপ্রতিভু হইয়া বলিল, জাহাজে যেতে হয় যে। পটলি দোতলায় শুইয়াছিল। অত্যন্ত ধীর পদে নিচে সে নামিয়া আসিল। কাছে আসিয়া অভিমান করিয়া বলিল, দাদা এলো, আমায় কেউ ডাকল না। মাসি ঘ্যান ঘ্যান করিয়া বলিলেন, ডাকতে হবে কেন? তুই ঘুমুচ্ছিলি নাকি? একটুখানি মাথা হেলাইয়া পটলি বলিল, ঘুমোচ্ছিলাম তো, দয়া করে আমাকে ডাকলে অপরাধ হতো। মুকুল আবার বিস্মিত হইয়াছে। এ যেন সে পটলি নয়, আরও কেউ।
ইহার পিঠে তখন সাপের মতো বেনি দুলিত। 2 হাতে বুকের কাছে বই ধরিয়া স্কুলে পড়িতে যাইত। বেতস লতার মতো ওর চেহারা ছিল রোগা লিকলিকে। হাঁটিবার পরিবর্তে সারা বাড়ি ও ছিটকাইয়া বেড়াইত। কোথায় যে ওর সেমিজের কাঁধ নামিত আর কোথায় যে লুটাইত আঁচল তাহার ঠিকানা ছিল না। আর আজ ও চুলের পাতা কাটিয়াছে। চলিবার সময় পা ফেলিয়া পা তুলিতে ওর যেন কষ্ট হইতেছে। মুখটা পর্যন্ত ঢাকিতে পারিলে ওর যেন আজ ভালো মতো লজ্জা নিবারণ হয়। মুখে কথা আছে, কিন্তু গলায় ওর শব্দ নাই। অতুলের মতো এও মুখের দিকে তাকায় না। দাদাকে দেখিয়া আনন্দ ওর কতখানি হইয়াছে ওই জানে, কিন্তু দাদা আসিতে কেহ ডাকে নাই বলিয়া অভিমান হইয়াছে প্রচুর। সেই অবশ্য এই অভিমানের উপলক্ষ, কিন্তু অভিমানের আধারটিতে তার স্থান যে কতখানি মুকুল তাহা ভাবিয়া পাইল না। সে বাড়িতে পা দেওয়া মাত্র সকলের আগে ওকে ডাকা হইলে ও দাদার সম্মান রাখিত কি দিয়া? অভিমান করিবার উপায় যখন থাকিত না। পুতুল খেলা ছাড়িয়া কয়েক বৎসর যাবত ছেলে খেলা করিতেছে। একদা যে ভাঙা পুতুলের শোকে চোখে জল আসিলে চোখের জল মুছাইত আর ক্রমাগত পুতুল কিনিয়া দিত, অত কষ্টে জমানো 3000 টাকা দিয়া যে ওর ছেলে খেলার মানুষটিকে জোগাড় করিয়া দিয়াছে, তার কথা মনে করিবার অবসর হয়তো পায় না। দাদা যে বিদেশে, সেটুকু ভালো করিয়া টের পাইবার সুযোগ হয়তো ওর ছিল না। তোর খোকা কইরে পটলি? ঘুমোচ্ছে। 2 চোখে আনন্দ ভরিয়া ঔৎসুক্যের সহিত সে আবার বলিল, তুলে আনব? থাক থাক, জাগলেই দেখব ক্ষণ। আচ্ছা। পটলির আবার অভিমান হইয়াছে। দাদা আসিয়া খোকাকে দেখিবে, কোলে নিবে, আদর করিবে, এ তাহার অনেক দিনের স্বাদ। এ স্বাদ মিটিতে দেরি হইত না, কারণ খোকার ঘুম তো মিনিটে মিনিটে ভাঙে। কিন্তু দাদা যে কতদূর পর হইয়া গিয়াছে বুঝিতে পারিয়া পটলির সাধের আর তেমন জোর রহিল না। বাড়িতে পা দেওয়া মাত্রই সকলের আগে তাহার খোকাকে দেখিবার আগ্রহ দাদার নাই। মুখের উপর না বলিয়া দিল, এ তো সে দাদা নয়। এই ধরনের মনোভাব মুখে ছায়াপাত করে। পটলির মুখ দেখিয়া মুকুল রাগ করিয়া ভাবিল, ঘুমন্ত ছেলেটাকে তুলে আনতে বারণ করলাম, এতে আবার ওর রাগ করবার কি আছে? এদিকে মাসি বারবার উহ আহ শব্দ করিয়াও পায়ের দিকে মুকুলের দৃষ্টি টানিয়া আনিতে না পারিয়া মনে মনে চটিতেছিলেন। পটলিকে ধমক দিয়া বলিলেন, তুই যেন কেমনতর মেয়ে পটলি, একদিন পরে বড় ভাইটা এলো, একটা পেন নাম কর। মুখটা রাঙা করিয়া মাসির দিকে ঝুঁকিয়া চাপা গলায় পটলি বলিল, আহ, তুমি চুপ করো মাসি, আমার আজ প্রণাম করতে নেই। বলিয়া মাসি থ বনিয়া গেলেন। মুকুলও এমনভাবেই তাহারা পর হইয়া গিয়াছে পরিবর্তনের মধ্যে। মুকুল বিমর্ষ হইয়া বসিয়া রহিল। বাড়িটাকে আজ ভারী চাপা, ভারী নোংরা মনে হইতেছে। ছোট উঠানে আলো বাতাস স্বচ্ছন্দে আসিতে পারে না। সমস্ত উঠানে কত কি আবর্জনা। চোকলা তোলা মেঝেতে শ্বেত পাথরের স্বপ্নও নাই। দেওয়ালগুলি বিবর্ণ আর উপরের দিকে ঝুলে ভরা। ঘরে ঢুকিলে মুকুলের নিশ্চয়ই নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবে। মাসির বাতের মালিশের দুর্গন্ধটাই যেন এ বাড়ির আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়াছে।
তার রুমালের সিংহলি আতরের গন্ধ অতিথির মতো, পরের মতোই এখানে বেমানান। রান্নাঘরের জানালায় কালীবর্ণ শিকের ফাঁকে শশীমুখী উঁকি দিতেছিল। মুকুলের চোখ পড়া মাত্রই তাহার ফর্সা মুখ ডগডগে লাল হইয়া যাইতেছে। এ আরও এক কৌতুক। 5 বছর আগে শশীমুখীর এই বারবার উঁকি দেওয়া আর মুখ লাল করার মধ্যে ভালোবাসার একটা প্রকাণ্ড প্রমাণ আবিষ্কার করিয়া সে পুলকিত হইত সন্দেহ নাই। কিন্তু আজ তাহার অভিজ্ঞতায় ইহার ফাঁকি ধরা পড়িয়া গিয়াছে। শশীমুখীর চাওয়া চোখে, লালিমা মাখানো মুখে আর মনে শুধু কৌতূহল আর লজ্জা। স্বামীকেও চোখে সহাইয়া নিতেছে। এতকাল পরে কল্পনার বাহিরের দেশ হইতে লক্ষ কোটি বিপদ আপদের হাত এড়াইয়া যে স্বামী ভালোই ভালোই ঘরে ফিরিয়াছে, তাহাকে একটিবার ব্যাকুল দৃষ্টিপাতে সুস্থ দেখিয়া, অক্ষত দেখিয়া আড়ালে গিয়া শশীমুখী ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলে নাই। আবার ব্যগ্র উৎসুক চোখে, কম্পিত সচেতন অঙ্গুলিতে স্বামীকে ভালো করিয়া দেখিবার, চিনিবার স্বাদ নিরালার মিলন মুহূর্তটির জন্য তুলিয়াও রাখে নাই। কেবল পথের বৈচিত্র্য যেমন করিয়া দেখে, তেমনি ভাবে স্বামীকে দেখিতেছে। পরপুরুষের দৃষ্টিপাতে যেমন করিয়া মুখ লাল করে, তেমনি ভাবে স্বামীর চাহনিতে রাঙা হইয়া উঠিতেছে। শশীমুখীর সম্বন্ধে মুকুল হতাশ হইয়া গেল। বউ ভালো হইলে নিজেকে কি এত সস্তা করিয়া দেয়? ও এমন ধৈর্যহীনা, এমন লোভাতুরা যে আগামী মিলনকে অখণ্ড রাখিতে পারিতেছে না। এখন হইতেই ভাঙিয়া ভাঙিয়া চাখিয়া দেখিতেছে। বিদেশে অন্যায় করিয়া আসার জন্য মুকুলের হঠাৎ আর কোনো ক্ষোভ রহিল না। ইতিমধ্যে গলায় কাঁটা বিঁধিয়া বাসন্তীর ছেলে কান্না আরম্ভ করিয়াছিল। মাসির ছোট মেয়েটারও লঙ্কা চিবাইয়া ঝাল লাগিয়াছে। বাসন্তী আদর করিয়া শশীমুখীকে ডাকিয়া বলিল, মাছ বেছে বুলুকে একটু খাইয়ে দাও না বৌদি ভাই। মুকুল শুনুক, বুঝুক যে শশীমুখীর সঙ্গে সে বরাবরই এমনই মধুর ব্যবহার করিয়াছে, কদাচ কলহ করে নাই। যদিও বা কখনো একটু আধটু কথা কাটাকাটি হইয়া থাকে, শশীমুখী কি আর সে কথা দাদার কানে তুলিবে? একসঙ্গে থাকিতে গেলে সংসারে অমন কত হয়। মাসি আবার অত কারো খাতির করে না। ওকে মাছ বেছে দিলেই হবে বৌমা, মেয়েটা এদিকে ঝাল খেয়ে সারা হয়ে গেল যে। বাসন্তী বলিল, বৌদি এক হাতে কজনকে খাওয়াবে মাসি? তাই বলে মেয়েটা চেঁচিয়ে মরবে, ঝাল লাগলে জলও পাবে না একটু? বাসন্তী মাসির কথা শুনিয়া বলিল, ওই তো রয়েছে গেলাসে জল, খেলেই পারে তো। শুনলি মুকুল, ওর অত বড় ছেলে কাঁটা বেছে মাছ খেতে পারে না, আর ওই এক রত্তি মেয়ে গেলাস থেকে আপনি জল খাবে? বাসন্তী বললি, মাসির তুলনাটা শোনো দাদা, মাসির মেয়ের চেয়ে খোকা যে 1.5 বছরের ছোট। সবটাই তার নিজের অপমান। নিজের বোন, নিজের মাসি আজ তাহাকে এমন করিয়া মধ্যস্থ মানে। দুজনকে ধমক দিবার ক্ষমতা আজ তাহার নাই। ইহাদের হীনতাকে আজ তাহাকে পাশ কাটাইয়া যাইতেই দিতে হইল। শশীমুখীর পিঠে চাবির যে গোছাটা এক পরত কাপড়ের নিচে চাপা পড়িয়া গিয়াছে, অমনি লোহার চাবি দিয়া এতকাল পরে আজিকার বিশেষ দিনটিতে ভাগ্য একে একে তাহার আপনজনের হৃদয়ের সিন্দুক খুলিয়া ভিতরের জঞ্জাল দেখাইতেছে। মুকুল যত স্নেহ দিয়াছিল তার খানিক হইয়া আছে রূপার টাকা, খানিক ধুলা, আর খানিকটা আটকানো ভ্যাবসা বাতাস।
মুকুলের মনে হইল দেশে সে সত্য সত্যই বেড়াইতে আসিয়াছে। বেড়াইতে আসা ভিন্ন এই তামাটে হইয়া যাওয়া পাওনার সন্ধানে নিজের সেই শান্তিহীন তৃপ্তিহীন সুখের নীড় ছাড়িয়া এত দূর আসার কোনো মানেই হয় না। খানিক পরে মা আসিলেন। মন্ত্রগুলো কি বলে উঠতে পারি? যত তাড়াতাড়ি করতে যাই তত সব জড়িয়ে যায় জিভে। ও মা গো, কি রোগাটাই হয়ে গেছিস মুকুল! এমন ছিরি তুই কি করে করলি বাবা? প্রণামোদ্যত ছেলেকে মা বুকে জড়াইয়া ধরিলেন। কাঁদিয়া বলিলেন, ও মা গো, সোনার বরণ আমার কালি হয়ে গেছে। গায়ে মাথায় পরম ব্যাকুলতার সঙ্গে হাত বুলাইয়া বুলাইয়া মা ছেলেকে চিনিয়া নিতে লাগিলেন। তাহার রত্ন ছেলে, তাহার সোনার চাঁদ ছেলে। পাড়ায় এমন ছেলে নাই, শহরে এমন ছেলে নাই, এমনকি দেশেও এমন ছেলে নাই। মার ভালোবাসা সহ্য করিবার বয়স ও হৃদয় মুকুলের ছিল না। নিজেকে সে মুক্ত করিয়া নিল। চেয়ারে বসিয়া বলিল, তোমার শরীরও তো ভালো নেই মা। কণ্ঠস্বরের পার্থক্য লক্ষ্য করিবার বিষয়। মার কথায় যেন কাব্যের আবির্ভাব আছে, বলিবার ভঙ্গিতেই তা মধুর। মুকুলের কিন্তু শুধু বক্তব্য। তবু মুকুল খুশি হইল না। নিজের কাঠিন্যের কোষ্ঠী পাথরে মার মমতা সোনার দাগ কাটিয়া গেল, কিন্তু সে দাগে আগের মতো ঔজ্জ্বল্য যেন নাই, কেমন মেটে মেটে হইয়া গিয়াছে। মার চোখে ঠিক উচিত পরিমাণে জল ঝরিল কই। আসিবে না করিয়া যে সন্তান এত কাল পরে আসিয়াছে, তাকে বুকে নিয়াও তার আশাতে মার অবিশ্বাস রহিয়া গেল কোথায়। তার বাঁচিয়া থাকাটাই মার কাছে আর ভয়ঙ্কর বিস্ময়ের ব্যাপার যেন নয়। তার সেই এক ফোঁটা মুকুল কোথায় সেই লঙ্কায় গিয়া ৫-৫টা বছর কাটাইয়া আসিল। ইহার অভিনবত্ব মার তেমনভাবে আয়ত্ত করিতে পারিতেছেন না। বহু পুরাতন বিদায় নেওয়ার দিনটির কথা মনে করিয়া মুকুল আজ অত্যন্ত নিষ্ঠুরভাবে মাকে বিচার করিল। হারানোর বেদনার সঙ্গে পাওয়ার আনন্দের তুলনা করিয়া ক্ষুণ্ণ হইবার ক্ষমতা সে আয়ত্ত করিয়াছে। আজ তাই এতখানি যাচাই করা, এতখানি দর কষাকষি। বাস্তবিক জীবনযুদ্ধে জয় করিয়া আর হার মানিয়া এতখানি ভোঁতা হইয়া গিয়াছে তার অনুভূতি, যে তার স্বার্থপরতার মধ্যে আজ গ্লানির ফ্যাক্টরি বসিয়াছে। সে বুঝিতে পারে না হৃদয়ের পূর্বকৃত প্রাপ্যের সঞ্চয়ের মধ্যেই ভবিষ্যৎ পাওনার মূল্য লুকাইয়া আছে। ভুলিয়া গিয়াছে বলিয়া বেচারির দেনা শোধ করা আজ মায়েরও সাধ্যাতীত। ৫ বছরে ৫০০ দিন তার জন্য মা যে কাঁদিয়াছেন, এই সহজ অনুমানও আজ মুকুলের কাছে নাই। আজ মার কাছে তার যা পাওনা ছিল, ৫ বছর ধরিয়া মা তাহা দিয়া আসিয়াছেন। অভ্যস্ত দুঃখের অন্তে মার চোখ দিয়া জলও যে পড়িয়াছে, সে তো মায়েরই গৌরব, এবং সেই গৌরবই মার পরিচয়। মুকুল হিসাব করিতে শিখিয়াছে, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের মতো হিসাবটা ঠিক শেখে নাই। অশিক্ষিতা মেয়ের মতো ওর অনেক দোষ আছে। তবে সম্মান সে পাইল প্রচুর। আজ না চাহিতেই শরবত আসিল। দাদাকে শরবত করিয়া দিতে পারিয়াই পটলি কৃতার্থ। বাসন্তী পাখা আনিয়া কখন বাতাস করিতে আরম্ভ করিয়াছে। হাত ব্যথা হইয়া গেলেও সে থামে নাই। শশীমুখী ওইদিকে ময়দা মাখিতে বসিয়া গিয়াছে। মুকুল গরম গরম লুচি খাইবে। দুপুরবেলা ভাতের বদলে লুচি। স্নেহের পরিবর্তে যে সমাদর জুটিতেছে,
ও যেন তারই অতি বাস্তব রূপক। স্নান করিতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য সে যে উপহার আনিয়াছিল একে একে সকলকে মুকুল বাঁটিয়া দিল। মাসির জন্য কিছু আনা হয় নাই। মুখ কালো করিয়া মাসি হাসিবার চেষ্টা করিয়া বলিলেন, আমি কিছু চাই নে বাবা, অত শখ আমার নেই, তুই বেঁচে থাক এই আমার ঢের। আশীর্বাদের ছলে মাসি যেন গাল দিলেন। মাসি একটু আড়ালে যাইতেই মা মুকুলকে বলিলেন, ওকে একজোড়া কাপড় দিস। মুকুল বিমর্ষভাবে বলিল, দেব। বেশি দামি নয়, সর্বদা ব্যবহারের জন্য ওই 2-3 টাকা জোড়ায় কাপড় দিলেই হবে। হ্যাঁ, তাই দেব। খাওয়া দাওয়ার পর ঘরে শুইতে যাওয়ার আগে মুকুল চারুর ঘরে গেল। চারু বলিল, মুকুল দাদা, এতক্ষণে বুঝি মনে পড়ল? মুকুল বলিল, আহা, তুই এমন হয়ে গেছিস চারু? কেন, বেঁচে তো আছি। তোর কাপড় ছেঁড়া কেন? এমন নোংরা বিছানায় তুই শুয়ে আছিস কেন? হাস্ত কাপড় কে দেবে বলো? বসো না মুকুলদা, না কাপড় ময়লা হয়ে যাবে। এক বোন সুখে আর আরেক বোন দুঃখে পর হইয়া গিয়াছে। রোগে শোকে পরের গলগ্রহ হইয়া জীবন ধারণের লজ্জায় সকলের আগে চারু মুকুলের স্নেহকে বিক্রয় করিয়াছিল। অনেক ভনিতা করিয়া পত্র লিখিয়াছিল যে, মুকুলদা, বড় কষ্টে আছি, আমায় 25 টাকা করে দেবে মাসে মাসে। টাকা অবশ্য মুকুল দিতে পারে না, বিদেশে বিশেষ কারণে তখন তাহার অনেক খরচ। কিন্তু তাই বলিয়া চারু কি তাহাকে এমনভাবে খোঁচা দিতে পারে? চারুর এমন অবস্থা হইয়াছে জানিলে সে কি সামান্য 25টা টাকা ওকে না দিয়া থাকিতে পারিত? চারুর কত আত্মীয় স্বজন, যার কাছেই থাক সুখে না থাকিলেও দুঃখ পাইবে না, এই ছিল তাহার ধারণা। বাস্তবিক এই ধারণাই তার ছিল। তাছাড়া চারুর প্রকৃতি বড় হীন হইয়া গিয়াছে। নিজের চোখে আমার অবস্থা তো দেখলে, এবারও কি আমার একটা ব্যবস্থা করবে না? নিঃশ্বাস ফেলিয়া, তোমার ধর্ম তুমি করবে, আমি আর কি বলবো বলো? কিন্তু আমাকে পেট ভরে খেতেও দেয় না মুকুলদা। ইহার পরে শশীমুখীর সঙ্গে মুকুলের দেখা হইল অনেক পরে। আগে সে যে ঘরে থাকিত সেই ঘরেই তার বিছানা হইয়াছিল। বিবাহে যৌতুক পাওয়া খাটে ফুলশয্যার রাত্রে শোয়া ভাঙা স্প্রিংয়ের গদিতে মুকুলের সোপার্জিত টাকায় কেনা তোষকে ফুল কাটা বোম্বাই চাদর বিছানো শয্যা। বিবাহের পূর্বে শশীমুখীর সঙ্গে মুকুলের 25 বৎসর দেখা হয় নাই। ফুলশয্যার বিছানায় তাই সত্যিকারের ফুল ছিল। এবারের বিরহ মোটে 5 বছরের, বিছানায় তাই সুতার ফুল আসিয়াছে। দরজার বাহিরে ভিজা মুখখানা আঁচলে মুছিয়া ফেলিয়া শশীমুখী ঘরে ঢুকিল। প্রেমে নয়, উত্তেজনায় নয়, ভয়ে তাহার বুক ঢিপ ঢিপ করিতেছে। স্বামী যখন আজও কাছে থাকিত, কালও কাছে থাকিত, তখনও তাহার মন জোগাইয়া চলা সহজ ছিল না। রোজই ভালোবাসার পরিচয় দিতে হইত। ঘুমে চোখ ঢুলিয়া গেলেও বলিতে হইত ঘুম পায় নাই। হাত অবশ হইয়া আসিলেও বলিতে হইত আরও একটু বাতাস করি। কিন্তু তখন ধরা বাঁধা নিয়ম ছিল। মুকুল ভালো করিয়া নির্দেশ করিয়া দিয়াছিল কিভাবে তাহাকে ভালোবাসিতে হইবে। মুকুলের হৃদয়কে নকল করিয়া চলিলেই তখন বেশ দিন কাটিত।
আজিকার অসাধারণ অবস্থায় কি করা দরকার কিছুই শশীমুখী ভাবিয়া পাইতেছে না। তাই অবশেষে মাস্টারের কাছে পড়া দেওয়ার মতো করিয়া সে বলিল, ভালো ছিলে। এখানেই শেষ হলো আজকের গল্প আগন্তুক। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি শুনে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের পরবর্তী উপস্থাপনায় অনেক উৎসাহ দেয়। আর সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে শারদীয়া স্পেশাল গল্পের আসর, প্রতি সোমবার ঠিক দুপুর 2টোতে। আপনাদের জমায়েত একান্তভাবে কাম্য। আপনি শুনুন, শোনান আপনার প্রিয় বন্ধু বান্ধবদের। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।